বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার অনলাইন ক্লাসে আজকে সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ফারিয়া সুলতানা ঢাকা কলেজে প্রাণীবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং নিরাপদ অবস্থায় জীবনযাপন করছো, স্বাস্থ্য রক্ষার নিয়ম বিধি মেনে চলছো এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেয়ে নিজের ঘরে অবস্থান করছো। এবং সবচেয়ে বড় যেটা কথা এবং আমরা যেটা এক্সপেক্ট করি তোমাদের কাছে, অবশ্যই তোমরা তোমাদের পড়াশোনার সাথে সম্পৃক্ত রয়েছো, সংযুক্ত রয়েছো, আমাদের সাথে সংযুক্ত রয়েছো। কেননা আমাদের এই ক্লাসগুলি তো তোমাদের জন্যই এত কষ্ট করে নেওয়া। তোমরা যদি এখান থেকে উপকৃত না হও, তোমরা যদি আমাদের এই ক্লাসগুলির সাথে সংযুক্ত না থাকো, তাহলে কিন্তু তোমাদের আর আমাদের দুই পক্ষেরই ক্ষতি। তো ইনশাল্লাহ আমরা ভালো সময়ের অপেক্ষায় আছি। আমরা নিশ্চয়ই এই সমস্ত প্রতিকূল পরিবেশ থেকে বের হয়ে আমরা আমাদের একটা স্বাভাবিক পরিবেশে ফিরে যাব। তো সে পর্যন্ত আমাদের যে অনলাইন ক্লাসগুলি চলবে, তোমরা আশা করি তোমরা আমাদের সাথে এই ক্লাসে সংযুক্ত থাকবে। তা আমরা পড়ছিলাম আজকের আমার এই ক্লাসটি এমএসসি শেষ পর্ব কীটতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্দেশিত। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা বেশ কয়েকটি ক্লাস ধরে ইনসেক্ট ট্যাক্সোনমির অন্তর্ভুক্ত বা ইনসেক্ট মরফোলজি এবং ট্যাক্সোনমির আন্ডারে 313127 যে কোর্স কোডটা, সেটা থেকে আমরা ইনসেক্ট ট্যাক্সোনমির যে বিভিন্ন বর্গগুলি রয়েছে বা অর্ডারগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করছি। আজকে কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার হাইমেনপটেরা বর্গ নিয়ে আলোচনা করব। তো চলো বোর্ডের দিকে দৃষ্টিপাত করি। তো আমাদের আজকের অর্ডারটি হচ্ছে হাইমেনপটেরা। বিজ্ঞানী লিনিয়াস 1758 সালে এই অর্ডারটি সম্পর্কে বিস্তারিত বলেছিলেন। এরা কমনলি নেম অ্যান্ড, হানিবি, ওয়াস্প, সফ্লাই ইত্যাদি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পতঙ্গগুলি কিন্তু আমাদের কাছে অতি পরিচিত পতঙ্গ। অর্থাৎ সাধারণভাবে বাংলা যে আমরা এদেরকে নামে ডাকি সেগুলি হচ্ছে পিঁপড়া, তারপরে মৌমাছি, বোলতা, সফ্লাই প্রভৃতি রয়েছে। কেমন আমরা নিশ্চয়ই পতঙ্গগুলির সাথে অনেক পরিচিত। সবসময় আমরা আমাদের আশেপাশে পতঙ্গগুলি আমরা কিন্তু দেখতে পাই। আর এগুলি মানে মনুষ্য সমাজের আশেপাশে কিন্তু এই ইনসেক্টগুলি কিন্তু বিচরণ করে। তো যাই হোক, এখন আমরা আসি যে এই পতঙ্গগুলি দুইটি গ্রিক শব্দ থেকে কিন্তু উদ্ভূত হয়েছে এই হাইমেনপটেরা নামটি। এখন হাইমেনপটেরা দুটি গ্রিক শব্দ, একটি হচ্ছে হাইমেনো মিন্স হচ্ছে মেমব্রেন, আর টেরা মিন্স আমরা জানি উইংস। সো এই যে পতঙ্গগুলি রয়েছে যে এদের যে ডানা সেটা অবশ্যই মেমব্রেনাস, অর্থাৎ ঝিল্লির মতো ডানা। ডানাগুলি হচ্ছে তাদের স্বচ্ছ, ঝিল্লিবৎ এবং উন্মুক্ত বা নেকেড বলা যেতে পারে। নিশ্চয়ই তোমরা বুঝবে যে তাহলে কেমন মানে খোলা দেখা যায় ডানাগুলিকে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় ডানাগুলিকে সবসময়। এবং এই যে পতঙ্গগুলি রয়েছে এগুলি কিন্তু সংখ্যা প্রায় 1 লক্ষেরও বেশি পতঙ্গ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এবং এখনও হচ্ছে। আর অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু এই পতঙ্গগুলি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম পতঙ্গগুলি আমাদের অত্যন্ত উপকারী পতঙ্গ। আর এরা ক্ষতির চেয়ে কিন্তু উপকারী ভূমিকাই আমাদের পালন করে, ভূমিকা বেশি। আর হচ্ছে যে এরা সরাসরি কিন্তু মানব সমাজের সাথে মানে সম্পর্কিত, মানব সমাজের সাথে এদের চলাফেরা আছে। তো এবার আসি যে হাইমেনপটেরা বর্গের কিছু সাধারণ কমন কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু দেখি। হাইমেনপটেরা বর্গের যে মানে কী বলবো এটাকে, যে বলা হয় যে শনাক্তকারী বৈশিষ্ট্য, হ্যাঁ, আইডেন্টিফাইং যে তাদের যে ক্যারেক্টার্সগুলি সেগুলির মধ্যে কী কী রয়েছে। কেমন, যেমন এটা আমি এখানে তোমাদের লেখি নাই, কিন্তু আমি তোমাদেরকে একটু বলি, তোমরা কিন্তু খাতার মধ্যে একটু টুকে নাও যে এই হাইমেনপটেরা বর্গের সাধারণ যে কমন যে বৈশিষ্ট্যগুলি কী কী থাকতে পারে। যেমন নাম্বার 1 লেখো যে হাইমেনপটেরা বর্গের ডানা হচ্ছে 2 জোড়া, যেগুলি মেমব্রেনাস, এবং এই যে ডানাগুলি এদের কিন্তু শিরাবিন্যাস সংক্ষিপ্ত। এটা নাম্বার 1 বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আসো 2 নম্বরে লেখো যে এই শ্রেণীর যে পতঙ্গগুলি রয়েছে, এই বর্ডারের বর্গগুলি যে পতঙ্গ, তাদের সম্মুখ ডানার চেয়ে মানে পশ্চাৎ ডানাটা আকারে ছোট। অর্থাৎ পশ্চাৎ ডানা সম্মুখ ডানা অপেক্ষা আকারে ছোট, আর পশ্চাৎ ডানায় বিদ্যমান ক্ষুদ্র একসারি কাঁটার সাহায্যে
এরা সম্মুখ ডানার সাথে আটকে থাকে। এটা কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য। তোমরা যদি একটু মৌমাছি বা ওই সমস্ত ইনসেক্টগুলি নিয়ে যদি তোমরা একটু মাইক্রোস্কোপের নিচে দেখো যে ডানার সাথে তাদের যে বক্ষের যে সংযুক্তিটা, তাহলেই কিন্তু তোমরা এটা দেখতে পাবে। আচ্ছা, এবার আসে এদের মুখপাঙ্গ কেমন। এদের মুখপাঙ্গ প্রধানত কর্তন উপযোগী অথবা ছেদনও উপযোগীও হতে পারে এবং চোষণ উপযোগীও হতে পারে, বেশ কয়েক রকমের হতে পারে। আর এদের আরেকটি বৈশিষ্ট্য ইম্পর্ট্যান্ট, 4 নম্বর, সেটি হচ্ছে উদরের প্রথম খণ্ডটি পশ্চাৎ বক্ষের সাথে কিন্তু মিলে যায়। কেমন? আর এদের কিন্তু পুঞ্জাক্ষী সাধারণত খুব বৃহৎ আকৃতির হয়ে থাকে এবং এদের অ্যান্টেনা হচ্ছে লম্বা, সাধারণত 10 থেকে তার অথবা তার চেয়েও বেশি খণ্ডকে বিভক্ত হতে পারে। এদের পা হচ্ছে লম্বা, তারপরে হচ্ছে টার্সাস 5 খণ্ডক বিশিষ্ট এবং লার্ভা থাকে এদের, লার্ভা দশার নাম হচ্ছে তোমার অ্যাপেডাস হতে পারে, পলিপডও হতে পারে। হ্যাঁ, এদের যে পিউপা থাকে সেটা কিন্তু এক্সারেট টাইপ হতে পারে। হ্যাঁ, আবার এদের যে মেটামরফোসিস যে রয়েছে অর্থাৎ রূপান্তর, এটা কিন্তু সম্পূর্ণ ধরনের রূপান্তর, অর্থাৎ রূপান্তরে তাদের সবগুলি মানে ফেজ দেখা যায়, অর্থাৎ এগ, লার্ভা, পিউপা এবং অ্যাডাল্ট। এবং অনেক ক্ষেত্রেও কিন্তু এই হাইমেনোপটেরা বর্গের পতঙ্গগুলি পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় কী করে, প্রজনন সম্পন্ন করে থাকে। পার্থেনোজেনেসিস নিশ্চয়ই তোমরা জানো, আমি আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো যাই হোক, পার্থেনোজেনেসিস প্রক্রিয়া এই হাইমেনোপটেরা বর্গের পতঙ্গগুলি প্রজনন অনেক মানে বেশ কিছু পতঙ্গের মধ্যে এই পার্থেনোজেনেসিস প্রক্রিয়াটা দেখা যায়। তো মোটামুটি এই হলো সাধারণ কিছু বৈশিষ্ট্য। অনেক সময় আমাদের যে কোনো অর্ডারের কমন কিছু বৈশিষ্ট্য জানা দরকার, তা না হলে আমরা সেই মানে পতঙ্গগুলি কোন অর্ডারে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি না, তাই না? তো এই কমন বৈশিষ্ট্যগুলি আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। তো এবার আসি যে এটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি, কারণ এদের সম্পর্কে যদি আমরা বিস্তারিত না জানি তাহলে কী হবে, যে এই যে ইনসেক্টগুলি সম্পর্কে আমরা আলাদাভাবে তাদের যে ফ্যামিলি রয়েছে সেগুলোকে, সেই ফ্যামিলিগুলো আমরা চিনতে পারবো না বা বুঝতে পারবো না। তো চলো এবার আমরা এদের বিস্তারিত বর্ণনায় যাই। প্রথমে কি আসে, তাদের ডিস্ট্রিবিউশন যদি আমি 2 নম্বরে লিখেছি। ডিস্ট্রিবিউশন হচ্ছে আসলে অল ওভার দ্য ওয়ার্ল্ড এদের ডিস্ট্রিবিউশন, মানে সারা পৃথিবীব্যাপীই এরা বিস্তৃত। তবে সাধারণত যে নাতিশীতোষ্ণ মণ্ডলের যে দেশগুলি রয়েছে আমাদের দেশের মতো, ওই সমস্ত অঞ্চলেই কিন্তু এই ইনসেক্টগুলিকে খুব বেশি পরিমাণে দেখা যায়। কেমন? আচ্ছা, যাই হোক, তো এবার আসি তাদের কি হ্যাবিট এবং হ্যাবিটেট, তাদের বাসস্থান। এই হ্যাবিট এবং হ্যাবিটেটের মধ্যে কি তাদের স্বভাব কেমন আর তাদের বাসস্থান, তারা কোন কোন জায়গায় তারা বসবাস করে বা অবস্থান করে। হাইমেনোপটেরা বর্গের যে কীটপতঙ্গগুলি তার ম্যাক্সিমামই কিন্তু স্থলজ, অর্থাৎ তারা হচ্ছে টেরেস্ট্রিয়াল। কেমন? এবং এই যে মানে ইনসেক্টগুলি, এদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এরা কলোনিয়াল শব্দটা নিশ্চয়ই তোমাদের পরিচিত, অর্থাৎ কলোনির মতো করে তারা বসবাস করে, অর্থাৎ একসাথে অনেকগুলি সদস্য একত্রে তারা বসবাস করতে সক্ষম। এক্সকিউজ মি। আর এই বর্গের অধিকাংশ সদস্য কিন্তু সামাজিক জীবনযাপন করে এবং এগুলি বিভিন্ন বহুরূপী জাতিতে কিন্তু রয়েছে, অর্থাৎ যে কাস্ট সিস্টেম নিশ্চয়ই তোমরা শুনেছ। কাস্ট সিস্টেম যারা কি করে, যে একটা কলোনির মধ্যেই বিভিন্নভাবে গ্রুপে বিভিন্ন রকমের কাজে তারা নিয়োজিত থাকে, এগুলোকে বলে কাস্ট সিস্টেম। এবং কাস্ট সিস্টেমের কারণেই কিন্তু কী হয় জানো, এদের যে আকার আকৃতিগত কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ, যারা একটি চার একটি আলাদা দেখতে, হ্যাঁ, এবং তাদের কাজের উপরও এটা ডিপেন্ড করে। তো যাই হোক, তো এবার আসি যে এরা সাধারণত কোথায় অবস্থান করে। এই ইনসেক্টগুলি সাধারণত উদ্ভিদের শাখা বা ডালে বা গর্তে, পাহাড়ের গুহায় প্রভৃতি স্থানে এরা কলোনি বসবাস করে থাকে। এবং অনেকে আছে তারা খুবই সামাজিক, কেউ আছে পরজীবী, কেউ আছে তারা মুক্তজীবী, ফ্রি লিভিং থাকে, তারা স্বাধীনভাবে জীবনযাপন করে। হ্যাঁ, এবং সাধারণত এরা কিন্তু ফাইটোফ্যাগাস, গাছের পাতা বা এই ধরনের কোনো কিছু তারা খেয়ে জীবনযাপন করে। এরপরে হচ্ছে যে প্রিডেটরিও আছে, কেউ শিকার ধরে খায়, কেউ আছে প্যারাসাইটিক, পরজীবী বলেছি আমি। কেমন? তো এরা নানান টাইপের পতঙ্গ এই হাইমেনোপটেরা বর্গের মধ্যে রয়েছে এবং নানানভাবে এরা এদের জীবনযাপন করে থাকে। তো এবার আসি যে এদের আচার আচরণ কেমন। হ্যাঁ, আমরা বলেছি যে এরা কিন্তু সোশ্যাল, কলোনিয়াল, এবং এদের আচার আচরণেও কিন্তু পার্থক্য দেখা যায়। বিভিন্ন পতঙ্গগুলি বিভিন্ন রকম আচার আচরণের সাথে মানে বিভিন্ন ধরনের আচার আচরণ শো করে। তো এখন আসি যে যেমন আমরা একটা পতঙ্গ জানি যে কি, যে হানিবি তো তোমরা অবশ্যই তোমাদের কাছে অনেক পরিচিত।
এবং এটি অনেক সামাজিক। এবং এরা কি করে, আমরা এদের থেকে মধু পাই, মোম পাই, অর্থাৎ সরাসরি কিন্তু এরা আমাদের উপকার করে। আবার ফুলে ফুলে যখন তারা মধু আহরণ করে এই সমস্ত ইনসেক্টগুলি, শুধু এই সমস্ত ইনসেক্ট না, প্রত্যেকটা ইনসেক্টই যারা সাধারণত গাছের শাখায় বা গাছের পাতায় বসবাস করে, তারা কিন্তু কি করে, ফুলে ফুলে মধু আহরণ যখন করে তখন তারা কিন্তু গাছের পরাগায়নে সাহায্য করে। খুব বিশেষ একটা ন্যাচারাল একটা প্রসেস, যে যার মধ্য দিয়ে কিন্তু পরাগায়ন হয়ে থাকে, তাই না? তো এখানে আমরা জানি যে মৌমাছি খুবই ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করে, যেহেতু মৌমাছি সরাসরি ফুলের থেকে মধু সংগ্রহ করে এবং এই মধু সংগ্রহ করার সময় সে ফুলের মধ্যে ফুলের রেণু স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের সাথে সে সংযোগ ঘটিয়ে পরাগায়নে সাহায্য করে থাকে, খুব একদম মানে সরাসরি। হ্যাঁ, তো এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ খুব উপকারী একটি পতঙ্গ। আবার অনেক পরজীবী কীটপতঙ্গ রয়েছে যারা কি করে জানো, মানে ক্ষতিকর যে কীটপতঙ্গ আছে না আমাদের, সেগুলিকে তারা ভক্ষণ করে বা দমন করে, এবং যার ফলে আমাদের কৃষিতে কিন্তু বিরাট উপকার হয়ে থাকে। এবং একে বলা হয় বায়োলজিক্যাল কন্ট্রোল। নিশ্চয়ই তোমরা বায়োলজিক্যাল কন্ট্রোল বা জীবজ দমনের নাম শুনেছ। কি হয় যে জীব দিয়ে জীবকে কন্ট্রোল, অর্থাৎ কিছু কিছু প্যারাসাইটিক হাইমেনোপটেরান আছে যারা কি করে অন্য একটা ক্ষতিকর পতঙ্গের জন্য পরজীবী হিসাবে বসবাস করে, যার ফলে ওই ক্ষতিকর পতঙ্গটা আর সেভাবে ক্ষতি করতে পারে না। তো আমাদের জন্য এটা কিন্তু বেশ উপকারের ব্যাপার। এছাড়া কিছু পিঁপড়া বোলতা রয়েছে যারা কি করে অন্যান্য কীটপতঙ্গের সাথে খাদ্য বিনিময়ের মাধ্যমে তারা বন্ধুত্ব গড়ে তোলে। এই ধরনের এটাকে বলা হচ্ছে ট্রফোল্যাক্সিস। হ্যাঁ, ট্রফোল্যাক্সিস অর্থাৎ যে তারা একটার সাথে আর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে এবং বসবাস করে থাকে। তো যাক, এবার আসি আমরা এদের আরও বিস্তারিত বিবরণ নিয়ে, যে এদের এক্সটার্নাল মরফোলজি কেমন, এদের ইন্টারনাল মরফোলজি কেমন। তোমরা কি খাতায় আমার কথাগুলি টুকে নিচ্ছ? আমি কিন্তু এখানে ডিটেলস কিন্তু বলি নাই, আমি জাস্ট এখানে কিছু পয়েন্টস দিয়েছি এবং এই পয়েন্টসগুলি সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করছি, যেগুলি তোমাদের জন্য খুবই প্রয়োজনীয়, কারণ ওখান থেকে তোমাদের নানান ধরনের কোশ্চেন তো আসতেই পারে, তার উপরেও তোমাদের জানাটা খুব বেশি জরুরি। কারণ একটা পতঙ্গকে যখন আমরা আইডেন্টিফাই করব, শনাক্তকরণ করব, তখন যদি আমরা এই বিষয়গুলি সম্পর্কে না জানি তাহলে কি হবে, সেই পতঙ্গটাকে আমরা ভালোভাবে চিনতে পারবো না। তাহলে আমরা এবার চলে আসি এক্সটার্নাল মরফোলজি, বা বাংলা যাকে কি বলে বাহ্যিক গঠন। আমরা নিশ্চয়ই জানি বাহ্যিক গঠন প্রত্যেকটা পতঙ্গেরই বা প্রত্যেকটা অর্ডারের পতঙ্গগুলিরই কিন্তু বাহ্যিক গঠন রয়েছে। বাহ্যিক গঠন বলতে প্রথমে কি বোঝায়, যে ইনসেক্টের ক্ষেত্রে তিনটি অংশ থাকে, আমরা জানি হেড, থোরাক্স এবং অ্যাবডোমেন, অর্থাৎ মাথা বা মস্তক, তারপরে হচ্ছে বক্ষ, আর তারপরে হচ্ছে উদর। কেমন? তাহলে আমরা একটু এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা কি বলেছি, হেড বা মস্তক, মস্তকাঞ্চল বলতে পারি বাংলায়। তো এই যে এদের বাহ্যিক গঠনে প্রথমে একটু বলে নিই যে এদের বাহ্যিক গঠনে এদের আকার কেমন। এদের আকার হচ্ছে, তোমরা একটা মৌমাছির কথা চিন্তা করো, অথবা তোমরা একটা পিঁপড়ার কথা চিন্তা করো, সফ্লাইয়ের কথা চিন্তা করো, বা ওই যে ওয়াস্প যেটা বলতা বলে যেটাকে, নিশ্চয়ই তোমরা সেই পতঙ্গগুলির সাথে পরিচিত। তো এই যে পতঙ্গগুলি, এদের আকার কেমন, ক্ষুদ্র থেকে মাঝারি আকারের। এবং এদের দেহের বর্ণ কেমন হতে পারে বলো তো? পিঁপড়ার রং কেমন? কালো হতে পারে, লাল হতে পারে, বাদামি হতে পারে, হলুদ হতে পারে, এবং কিছু কিছু পতঙ্গ আছে বেশ উজ্জ্বল বর্ণের, মেটালিক কালার। কেমন? তো যাই হোক, এই যে এরকম তো হতেই পারে। আর এদের দেহর যে আবরণটা কেমন, কিউটিকল যেটাকে বলি, সেটা কিন্তু খুব শক্ত কাইটিনযুক্ত। হ্যাঁ, কাইটিনযুক্ত। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আবার আছে এদের মানে ওই শরীরে লোমের মতো জিনিস থাকে, লোমশ। কেমন? আর এরা হচ্ছে মাঝারি মোটা ধরনেরও পতঙ্গ হতে পারে, কখনো গোলাকার, ডিম্বাকার, লম্বাটে বা সিলিন্ডার আকৃতি, নানান রকমের পতঙ্গগুলি আকারে হতে পারে। এবার আসি আমরা এদের মস্তকাঞ্চলটা কেমন। কেমন মস্তকাঞ্চল হচ্ছে এদের মস্তকটা কেমন, তোমরা একটা মৌমাছি মস্তকের কথা চিন্তা করে দেখো। মস্তক সুস্পষ্ট, কেমন দেখা যায় স্পষ্টভাবে, এবং মুক্ত, নরনক্ষম, এবং এটা কিন্তু হাইপোগনাথাস ধরনের। নিশ্চয়ই তোমরা হাইপোগনাথাস সম্পর্কে জানো। হাইপোগনাথাস, প্রোগনাথাস, অপিস্থোগনাথাস, এগুলো কিন্তু সব রিলেটেড। অর্থাৎ মুখপাঙ্গের উপর ভিত্তি করে যখন বিভিন্ন ধরনের মস্তক আমরা ভাগ করে থাকি, তখন সেইগুলাকে বিভিন্ন শ্রেণী বিভাগ করা যেতে পারে। তা এই যে হাইমেনোপটেরা বর্গের যে পতঙ্গ, তাদের মস্তক কিন্তু হাইপোগনাথাস। হাইপো মানে নিচের দিকে, অর্থাৎ মুখপাঙ্গগুলি নিচের দিকে অবস্থান করে। হ্যাঁ, তো মস্তকটা হচ্ছে হাইপোগনাথাস, এবং ছোট্ট গ্রীবা বিশিষ্ট, মানে নেক যেটা থাকে সেটা অত্যন্ত ছোট্ট,
হ্যাঁ, ছোট্ট একটা নেক, স্মল নেক তাদের, এটাকে গ্রীবা বলতে পারো। আর হচ্ছে এদের সাধারণত এরা লম্বার চেয়ে চওড়াটা বেশি, এবং কোনো কোনো ক্ষেত্রে গোলাকার বা লম্বাকার মস্তকও কিন্তু দেখা যায়। তবে এদের মস্তকে আর কী কী থাকে? অ্যান্টিনা থাকে। এই অ্যান্টিনা হচ্ছে বেশ লম্বা, সাধারণত চারটা থেকে শুরু করে 70টা পর্যন্ত খণ্ডক হতে পারে অ্যান্টিনার। এটা ইনসেক্ট ভেদে, কেমন, বিভিন্ন ইনসেক্টে। এবং এই আমরা জানি যে অ্যান্টিনা নানান টাইপস আছে। কখনো ফিলিফর্ম হতে পারে, জেনিকুলেট হতে পারে, ক্লাভেট হতে পারে, পেকটিনেট হতে পারে। সাধারণত এই 4 রকমেরই অ্যান্টিনা দেখা গেছে, এবং আরও 2-1 রকমের আছে, তবে মোটামুটিভাবে এই কয়েকটাই। আর অনেক স্ত্রী কীটপতঙ্গের খণ্ডক সংখ্যা কিন্তু দেখা যায় যে, এই যে আমি বলেছি যে 4 থেকে 70, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক স্ত্রী পতঙ্গে, মানে স্ত্রী যে কীটপতঙ্গ সেটার চেয়ে মানে পুরুষে কিন্তু সেই খণ্ডকের সংখ্যাগুলি অনেক কম, অর্থাৎ স্ত্রীতে বেশি। হ্যাঁ, যেমন একটা আছে যে তোমার অ্যাপয়েডিয়া একটা ইনসেক্ট আছে, তাদের পুরুষে যে খণ্ডক সেটা হচ্ছে 13টি, কিন্তু ভেসপয়েডিয়া আছে যেখানে স্ত্রী কীটপতঙ্গ যারা, তাদের মধ্যে এই সংখ্যাটি 12। হ্যাঁ, একটা উদাহরণ দিলাম আর কি। এছাড়া কিছু পিঁপড়া আছে যাদের অধিকাংশ কীটপতঙ্গই কিন্তু চোখ অনেক উন্নত। হ্যাঁ, আবার ওসিলি, জানো তোমরা, এক ধরনের দর্শনেন্দ্রিয়। এই ওসিলি কিন্তু সংখ্যাভেদে বিভিন্ন রকমের হতে পারে, যেমন 3টি সাধারণত দেখা যায় এই বর্গের পতঙ্গগুলিতে। তবে কিছু কর্মী পিঁপড়া আছে যাদের ক্ষেত্রে এই চোখ অনুপস্থিত দেখা যায়। ওই যে কাস্ট সিস্টেম বলেছি না, ওখানে কিছু কাস্ট আছে বা ইনসেক্ট আছে যাদের ওই একটা কাস্টে তোমার ওই যারা কর্মী তাদের কিন্তু ওই যে চোখ থাকে না। তো যাই হোক, এটা গেল তাদের হেডের ব্যাপারে বর্ণনা। হেডের মধ্যে আমরা কী কী পেলাম, যে হেড কীরকম দেখতে, এবং হেডের অ্যান্টিনা থাকে, এখানে আই থাকে বা কম্পাউন্ডও থাকে, এবং এদের মাউথ পার্সে চলে আসি আমরা। মাউথ পার্স কেমন? মাউথ পার্সে এদের যে একটা সিমফাইটা গ্রুপ আছে, আমরা ক্লাসিফিকেশনে পড়বো, সেখানে আমরা দেখব যে তাদের সিমফাইটা গ্রুপের কীটপতঙ্গের কর্তন এবং চোষণ, অর্থাৎ ইংরেজিতে কী বলি আমরা, বাইটিং অ্যান্ড চিউইং টাইপ মাউথ পার্স দেখা যায়, ঠিক আছে। আর যেখানে মৌমাছির ক্ষেত্রে দেখা যায় যে লেপিং অ্যান্ড শোষক টাইপের, কারণ তারা সাকিং টাইপ অফ মাউথ পার্স থাকে, তারা শোষণ করে, মধু শোষণ করে, তো সেই কারণে তাদের ওই ধরনের মাউথ পার্স। আর প্রত্যেকের ম্যান্ডিবেল কিন্তু বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত এবং মোম দিয়ে তৈরি, আর এদের পাতা কর্তন করতে পারে তারা। আঁশ জাতীয় চারা গাছও কিন্তু তারা মানে একদম মানে খণ্ডাকৃতি করে ফেলতে পারে, মানে এত ধারালো তাদের ম্যান্ডিবেল। আর এদের যে ল্যাবিয়াল থাকে মাউথ পার্সের একটা অংশ, তোমরা জানো, সেটি 4 খণ্ডক বিশিষ্ট, এবং গ্লোসা জিহ্বার মতো অংশ, এটা হচ্ছে চামচের মতো থাকে, যেটি তারা, চামচ কেন, ওই যে তারা ওই যে মধু সংগ্রহ করে যখন, তখন তাদের দরকার হয় ওটা। প্যারাগ্লোসাও থাকে, সেটা ক্ষয়প্রাপ্ত থাকে, একটু ভেস্টিজিয়াল টাইপ, বা অনেক সময় অনেক পতঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা অনুপস্থিতও থাকতে পারে। আর তাদের যে গ্যালিয়া থাকে মাউথ পার্সের একটা বিশেষ অংশ, সেটি কিছু কিছু ক্ষেত্রে, যেমন সফ্লাই আমরা বলেছিলাম একটা ইনসেক্ট সফ্লাই, সেখানে দেখেছি যে কেমন রডটা হচ্ছে মানে বড় ব্লেডের মতো গঠন বিশিষ্ট। কি সেটা? ওই যে গ্যালিয়াটা। তো এই যে আমি ইনসেক্টের যে মাউথ পার্সের যে বিভিন্ন অংশগুলো তোমাদের কাছে বললাম, এগুলো কিন্তু মাউথ পার্স অংশে রয়েছে। মরফোলজিতে তোমরা এই সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করেছিলাম, তোমরা আগের লেকচারটি একটু কষ্ট করে দেখে নিও, কেমন। আচ্ছা, এবার আসি, হেড চলে গেল, এবার আসি আমরা থোরাক্সে। বক্ষাঞ্চল কেমন? এদের বক্ষাঞ্চল অপেক্ষা মানে মস্তক অঞ্চল অপেক্ষা এদের যে বক্ষাঞ্চলটি সেটি কিন্তু তুলনামূলক প্রশস্ত, কেমন। এবং এদের মধ্য বক্ষাঞ্চল, যেটাকে ইংরেজিতে কি বলে, মেজোথোরাক্স। হ্যাঁ, মধ্য বক্ষাঞ্চলকে আমরা বলি মেজোথোরাক্স। তাহলে এই মেজোথোরাক্স হচ্ছে সবচেয়ে বড়। আর অধিকাংশ গোত্রে, মানে অধিকাংশ ফ্যামিলিতে দেখা যায় যে প্রথম উদরীয় খণ্ডাংশ, যেটাকে আমরা টার্গাইড বলি, সেটা মেটানোটামের সাথে একত্রিত হয়ে প্রোপোডিয়াম নামে একটা অংশ তৈরি করে। প্রোপোডিয়াম, তোমরা টার্মগুলো কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলো কিন্তু 1 নম্বরে কোশ্চেনও থাকে, ভাইভাতেও জিজ্ঞাসা করে, আর এই জিনিসগুলো কিন্তু আমাদের চেনা খুবই দরকার, তা না হলে কিন্তু আমরা ইনসেক্ট সম্পর্কে সম্পূর্ণ মানে ধারণা করতে পারবো না। ওকে, তো এবার আসি যে মেটানোটাম যেটা, সেটা একত্রিত হয়ে প্রোপোডিয়াম নামে একটা অংশ তৈরি করে। তাহলে প্রোপোডিয়ামটা কি? যে মেটানোটামের সাথে যে মধ্য অঞ্চল মেজোথোরাক্স একত্রিত হয়ে এই প্রোপোডিয়াম তৈরি করে থাকে, এবং এদের মাঝখানে একটা আড়াআড়ি ফাটল থাকে। আমরা জানি ফাটল কি, ফাটলগুলোকে ইনসেক্টের ক্ষেত্রে কি বলে, সুচার, নিশ্চয়ই তোমরা নাম জানো। সুচার হচ্ছে ফাটল। এই ফাটলটা কি হচ্ছে, মেজোনোটাম দ্বারা সামনে স্কুটাম এবং পিছনের দিকে স্কুটেলাম, এই 2টি অংশে বিভক্ত থাকে। তাহলে 2টি অংশ, একটা হচ্ছে স্কুটাম যেটি সামনের দিকে, আর একটি হচ্ছে স্কুটেলাম যেটি পিছনের দিকে।
তো থোরাক্সের মোটামুটি অংশ, থোরাক্সে কী কী থাকে? থোরাক্সে পা থাকে, পাগুলি থোরাক্সের সাথে যুক্ত থাকে। কেমন? লেগ, এই লেগ হচ্ছে অত্যন্ত সুগঠিত, উন্নত এবং সমান আকৃতি বিশিষ্ট, অর্থাৎ সম আকৃতি বলা যায় বা সমাকৃতি বলতে পারো। কিছু সদস্যে কিন্তু এই পাগুলি কেমন দৌড়ানোর কাজে লাগে, লাফানোর কাজে লাগে। অনেক ইনসেক্ট কিন্তু মাটি খুঁড়ে এগুলো দিয়ে বাসা তৈরি করে, এবং অনেকে আছে যে পা দিয়ে দেহের বিভিন্ন অঙ্গ পরিষ্কার করে। আবার কেউ কেউ তো পরাগরেণুও সংগ্রহ করার কাজে তাদের বিশেষ মানে ব্যবহৃত হয়, বা বিশেষভাবে রূপান্তরিত থাকে। আর এদের পায়ের যে একটা অংশ রয়েছে ট্রক্যান্টার, কেমন? ট্রক্যান্টার পায়ের একটি অংশ, সেটি কিন্তু খুব সরল প্রকৃতির এবং 2 খণ্ডক বিশিষ্ট। কোথায়? সেটা পরজীবী কীটপতঙ্গে। কেমন? আর এদের প্রত্যেকের পায়ে কিন্তু সূক্ষ্ম লোম বা কাঁটা বর্তমান, এবং এদের যে পায়ের যে একটা ইম্পর্টেন্ট অংশ থাকে টার্সি, তোমরা নিশ্চয়ই জানো এই টার্সি কিন্তু 5 খণ্ডক বিশিষ্ট, এবং যে প্রি টার্সি অর্থাৎ টার্সির আগের যে অংশটি সেটি সাধারণত অ্যারোলিয়াম, এবং মানে এদের যে সেটি হচ্ছে নখরযুক্ত, মানে কয় জোড়া নখর বিশিষ্ট, অর্থাৎ খুব সূক্ষ্ম শার্ট টাইপের। কেমন? এই হচ্ছে তাদের লেগের বর্ণনা। এবার আসি যে তাদের বক্ষের সাথে আর কি যুক্ত থাকে? ডানা বা উইং, খুবই ইম্পর্টেন্ট। এই উইং দিয়ে কিন্তু হাইমেনোপ্টেরা বর্গের পতঙ্গ চেনা যায়, তাই না? আমরা বলেছি 1 নম্বর বৈশিষ্ট্য প্রথমেই বলে দিয়েছিলাম। তো উইং হচ্ছে আমরা জানি যে 2 পেয়ার্স অফ উইংস তাদের, হ্যাঁ। এবং উইং হচ্ছে কেমন? অত্যন্ত ক্ষয়প্রাপ্তও থাকতে পারে কোনো কোনো ইনসেক্টের ক্ষেত্রে, ক্ষয়প্রাপ্ত বা অনুপস্থিত থাকতে পারে, খুব কম সেটা। তবে সাধারণত 2 জোড়া ডানা, এবং সামনের ডানা জোড়া পেছনের ডানা অপেক্ষা বড়, এবং এদের পেছনের ডানার কস্টাল প্রান্তে সাধারণত এক সারি হুক বর্তমান থাকে। এগুলিকে বলে ফ্রেনাল হুক। খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, ফ্রেনাল হুক। প্রায় জিজ্ঞেস করে যে ফ্রেনাল হুক নাম শুনেছ? তখন তোমরা কী বলবা? যে হ্যাঁ অবশ্যই ফ্রেনাল হুক আমরা শুনেছি। কোথায় সেটা? এবং দেখেছিও বলতে পারো। যদি তোমরা দেখে থাকো, নেক্সট টাইম তোমরা নিশ্চয়ই এগুলো দেখবে ইনসেক্টগুলি, সেখানে দেখবে যে পেছনের ডানার কস্টাল প্রান্তে যে হুক থাকে সেই হুকগুলিকে ফ্রেনাল হুক বলে। এটি কিন্তু কী করে জানো? মানে ওই যে উড়ার সময় যে তাদের সামনের ডানাটা পেছনের ডানার সাথে আটকে যায়, তা নাহলে কিন্তু তারা উঠতে পারতো না। এবং ডানার শিরাবিন্যাস এদের কেমন জানো? খুব মানে সাধারণ প্রকৃতির, তবে যে সিমফাইটা সেখানে সাধারণ, বাট অ্যাপোক্রিটা আরেকটি রয়েছে সাবঅর্ডার অ্যাপোক্রিটা, সেইখানে দেখা যায় যে কীটপতঙ্গের ক্ষয়প্রাপ্ত ডানা দেখা যায়, রিডিউস টাইপ। যাই হোক, এবার আসি আমরা অ্যাবডোমেন বা তাদের কি এটাকে বাংলায় বলে উদর অঞ্চল, তাই না? উদর অঞ্চল কেমন তাদের? উদর অঞ্চল হচ্ছে সাধারণত ডিম্বাকার, ত্রিকোণাকার বা নলাকার, যাই হোক না কেন অনেক কিছুই হতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের যে এন্ডিং অর্থাৎ শেষ অংশটা সেটা কিন্তু পয়েন্টেড, বাংলায় কি বলতে পারি আমরা? সুচালু। কেমন? এবং এদের উদর অঞ্চলটা কেমন? 10 সেগমেন্টেড, 10টি খণ্ডক বিশিষ্ট হয়ে থাকে। এবং এদের একটু বর্ণনাটা তোমরা প্লিজ লিখে নাও। এদের যে প্রথম খণ্ডক সেটি মধ্য বক্ষাঞ্চলের সাথে যুক্ত হয়ে প্রোপোডিয়াম গঠন করে, আর বাকি খণ্ডকগুলিকে একত্রে কিন্তু গ্যাস্টার বলে অথবা মেটাসোমাও বলা হয়ে থাকে। প্রথম খণ্ডকের গ্যাস্টার সিমফাইটা যে গ্রুপটা রয়েছে সেখানে স্বাভাবিক, কিন্তু অ্যাপোক্রিটা যে সাবঅর্ডারটা রয়েছে সেখানে কিন্তু এটি লম্বা হয়ে বোটার মতো আকার ধারণ করে। এদের যে অভিপোজিটর থাকে, তোমরা নিশ্চয় অভিপোজিটরের নাম জানো। অভিপোজিটর দিয়ে স্ত্রী পতঙ্গগুলি ডিম পাড়ে, এবং এই অভিপোজিটরগুলি অত্যন্ত সুগঠিত এবং 3 জোড়া ভালভুলি সমন্বয়ে গঠিত, এবং যাদের মধ্যে প্রথম জোড়া সত্যিকার অভিপোজিটর হিসাবে কাজ করে, আর অন্য যে বাকিগুলি রয়েছে সেগুলি কী করে? ওই প্রথম অভিপোজিটরটাকে ঢেকে রাখে, আবৃত করে রাখে বা সুরক্ষা দেয়। তো এবার আসি আমরা তাদের ইন্টারনাল মরফোলজি। ইন্টারনাল মরফোলজিতে কী পাই আমরা? বিভিন্ন ধরনের সিস্টেমসগুলো কী কী? পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, এগুলি। কেমন? আমরা একটু বিভিন্ন অংশগুলি একটু জেনে নেই যে এদের কী কী রয়েছে। পরিপাকতন্ত্র, এই যে হাইমেনোপ্টেরা বর্গের যে ইনসেক্ট তাদের পরিপাক যে নালীটা সেটা কিন্তু খুবই সম্পূর্ণ ধরনের একটা নালী, সম্পূর্ণ প্রকৃতির বা কমপ্লিট টাইপ বলতে পারো। কী কী রয়েছে? মুখগহ্বর, গলবিল অঞ্চল, এবং সেটা সাধারণত বেশ লম্বা নলাকার। মৌমাছির ক্ষেত্রে আমাদের কিন্তু আসে এটা ডিসেকশানে। মৌমাছির ক্ষেত্রে আমরা দেখব যে এটি পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে মধু থলি বা হানি স্যাক নামে একটা থলির মতো অংশ গঠন করে। আর মালপিজিয়ান নালিকা বিভিন্ন কীটপতঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের। মালপিজিয়ান নালিকা কিন্তু এই কীটপতঙ্গের একটি বিশেষ রেচন অঙ্গ, তাই না? নিশ্চয়ই তোমরা জানো। তো ভেসপিডি গোত্রে এই সংখ্যা 100 থেকে 125টি পর্যন্ত দেখা যায়, আর মৌমাছিতে দেখা যায় 100টি, পিঁপড়ার ক্ষেত্রে দেখা যায় 6 থেকে 20টি। তো যাই হোক, এই তন্ত্রে সাধারণত 2 জোড়া লালা গ্রন্থি থাকে। কিসে বলছি আমি? ইন্টারনাল মরফোলজির যে সিস্টেমের প্রথম সিস্টেমটা আমরা বলছি পরিপাকতন্ত্র। কেমন? এই পরিপাকতন্ত্রে লালা গ্রন্থি থাকে এবং পোস্ট অসিলার গ্রন্থি থাকে, অঙ্কীয় এবং পার্শ্বীয় গলবিলীয় গ্রন্থি থাকে, ম্যান্ডিবুলার গ্রন্থি থাকে,
ইত্যাদি মোটামুটিভাবে বিদ্যমান। তো নেক্সট আমরা কি বলছি, কি বলে রক্ত সঞ্চালনতন্ত্র। রক্ত সঞ্চালনতন্ত্র এদের হৃৎপিণ্ড এবং সামনের ধমনী খুব উন্নত ধরনের এবং 4 থেকে 5টি প্রকোষ্ঠ বিশিষ্ট। আর বিভিন্ন পতঙ্গের নানান রকম হয়ে থাকে। অ্যাপিসে হচ্ছে 3য় থেকে 6ষ্ঠ খণ্ডাংশের মধ্যে, আর পিঁপড়ার ক্ষেত্রে 4র্থ থেকে 8ম খণ্ডাংশের মধ্যে এদের এই ধমনীটি অবস্থান করে। তারপর আসি শ্বসনতন্ত্র। এদের শ্বসনতন্ত্র খুব সাধারণ প্রকৃতির। লার্ভা এবং পরিণত কীটপতঙ্গ উভয়ের ক্ষেত্রে কিন্তু হলোনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র দেখা যায়। আমরা যদি ট্রাকিয়াল তন্ত্র দেখি তাহলে আমরা দেখব যে হলোনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র। এরপর আসি তাদের স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র তাদের যে মস্তিষ্ক খুব উন্নত ধরনের, এবং এদের পিঁপড়ার ক্ষেত্রে দেখা যায় গঠন পদ্ধতি বিভিন্ন রকমের হয়ে থাকে। আমরা যখন এই সমস্ত ব্রেইনগুলো যখন আমরা মানে ডিসেকশন করব তখন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব। এবং এটার মধ্যে উদরীয় স্নায়ু গ্রন্থিও থাকে, হ্যাঁ, এবং স্নায়ু গ্রন্থিগুলি বিভিন্ন পতঙ্গ বেদে নানান রকম হতে পারে। এরপর আসি তাদের প্রজননতন্ত্র। আমরা যখন ডিসেকশন করব তখন আমরা এই ডিটেলস এগুলো নিয়ে কথা বলবো, কেমন। আর এবার আসি তাদের প্রজননতন্ত্র কেমন। প্রজননতন্ত্র তো তাদের স্ত্রী এবং পুরুষ প্রাণী যেহেতু ইনসেক্ট আলাদা, তো পুংপ্রজননতন্ত্রে তাদের শুক্রাশয় থাকে এবং 3 থেকে 300টি ফলিকল থাকতে পারে। তারপরে এদের স্ত্রী কীটপতঙ্গের ডিম্বাশয় থাকে, যেগুলি অনেকগুলি অনুডিম্বাশয়ে বিভক্ত থাকে, হ্যাঁ। এবং এদের যে মৌমাছি, যেটাকে আমরা বৈজ্ঞানিক নামে অ্যাপিস, তারপরে বোলতা, এদের ক্ষেত্রে কিন্তু অসংখ্য অনুডিম্বাশয়ে বিভক্ত থাকে তাদের যে ডিম্বাশয় থাকে স্ত্রী পতঙ্গে, তেমন। যেমন পিঁপড়ার ক্ষেত্রে এই সংখ্যা প্রায় দেখা যায় 2 থেকে 250টি পর্যন্ত হতে পারে। তো যাই হোক, যে স্ত্রী কীটপতঙ্গগুলি এদের রিপ্রোডাকশনের মধ্যে কী হয়, যে স্ত্রী পতঙ্গ গুচ্ছাকারে অথবা সারিবদ্ধভাবে ডিম পারে, হ্যাঁ। এবং অল্প সময় কিন্তু ডিমটি প্রস্ফুটিত হয়ে কী হয়, লার্ভায় পরিণত হয়। লার্ভাকে বাংলায় কিন্তু কী বলে, সুক্ষিত না, সুক্ষিত উৎপন্ন করে। এবং সিমফাইটা যে গ্রুপ সেখানে আমরা দেখি যে এই লার্ভাটা বা ক্যাটারপিলার বিভিন্ন রকমের হয়ে থাকে। পা বিহীন হতে পারে, অর্থাৎ অ্যাপোডাস, অর্থাৎ অ্যাবসেন্ট অফ তাদের লেগ, অ্যাপোডাস বলে সেগুলোকে। আর অধিকাংশ গ্রুপের কীটপতঙ্গের লার্ভা অন্য প্রাণীর দেহে পরজীবী হিসাবে কিন্তু বসবাস করে। খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান, হ্যাঁ। আবার অনেকে সরাসরি পিউপা বা শুক্কিট গঠনের মাধ্যমেও কিন্তু পূর্ণাঙ্গ কীটপতঙ্গে পরিণত হয়ে থাকে এই বর্গের কীটপতঙ্গ। তো এবার আসি যে এই বর্গের ক্লাসিফিকেশানে। আমরা ডিটেলস ক্লাসিফিকেশানটা নেক্সট ক্লাসে আলোচনা করব, তবে এখানে আমরা একটু শুরু করে দিয়ে রাখি, যেন নেক্সট ক্লাসে আমরা এই অন্যান্য যে ফ্যামিলিগুলো রয়েছে সেগুলি সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি বিস্তারিতভাবে, কেমন। তো ক্লাসিফিকেশনের প্রথমেই এই হাইমেনোপটেরা বর্গটাকে তাদের ইনসেক্টের 2টি বিশেষ ইয়ের উপর ডিপেন্ড করে 2 ভাগে ভাগ করা হয়। একটা সাব অর্ডার 1 হচ্ছে সিমফাইটা, আর সাব অর্ডার 2 হচ্ছে অ্যাপোক্রিটা, কেমন। তো সাব অর্ডার সিমফাইটা এবং সাব অর্ডার অ্যাপোক্রিটা। তো চলো আমরা সাব অর্ডার সিমফাইটা এবং সাব অর্ডার অ্যাপোক্রিটার মধ্যে কিছু পার্থক্য একটু আজ দেখে নেই, হ্যাঁ। তোমরা একটু খাতা কলম বের করো, নিশ্চয়ই তোমাদের সাথেই আছে খাতা কলম, তো একটু লিখে নাও সিমফাইটা আর হচ্ছে অ্যাপোক্রিটা। তো সিমফাইটা গ্রুপে যে ইনসেক্টগুলো পড়ে তাদের মধ্যে রয়েছে সফ্লাই, খুব ইম্পর্টেন্ট, কেমন। আর যে অ্যাপোক্রিটা গ্রুপে যে ইনসেক্টগুলো পড়ে তাদের মধ্যে বিজ আছে, ওই যে মৌমাছি, তারপরে ওয়াস্প আছে, অ্যান্ট আছে, এগুলি এক ধরনের। তো একটু পার্থক্য আমরা একটু জেনে নেই। যেমন নাম্বার 1, সিমফাইটা গ্রুপের পতঙ্গের প্রথম উদরীয় খণ্ডক বক্ষীয় খণ্ডকের সাথে আংশিকভাবে সংযুক্ত, কিন্তু একত্রিত নয় বা একীভূত নয়, কেমন সিমফাইটাতে। কিন্তু অ্যাপোক্রিটাতে প্রথম উদর খণ্ডক বক্ষীয় খণ্ডকের সাথে সম্পূর্ণভাবে একত্রিত হয়ে যায়। নাম্বার 2তে আসি, প্রথম গ্যাস্ট্রাল খণ্ডক প্রশস্ত, গ্যাস্ট্রাল খণ্ডকের সম্পূর্ণরূপে যুক্ত বা রূপান্তরিত হয়। আর অ্যাপোক্রিটাতে প্রথম গ্যাস্ট্রাল খণ্ডক সরু অথবা বোটার মতো এবং গ্যাস্ট্রারের সাথে যুক্ত বা রূপান্তরিত। 3 নম্বরে আসি, সিমফাইটাতে পায়ের ট্রকন্টার দ্বিখণ্ডক বিশিষ্ট, আর এখানে অ্যাপোক্রিটাতে পায়ের ট্রকন্টার এক খণ্ডক বিশিষ্ট হতে পারে, কারো কারো 2 খণ্ডকও দেখা যায়। আচ্ছা, নাম্বার 4-এ আসি, যে পায়ের সামনের পায়ে তাদের 2টি কাটার মতো স্পার থাকে, আর যেটা অ্যাপোক্রিটা সেখানে একটা স্পার থাকে। তারপরে তোমার সিমফাইটাতে আছে পেছনের ডানায় 3টি বেজাল সেল বর্তমান দেখা যায়, কিন্তু
ওই যেটা অ্যাপোক্রিটা সেখানে কিন্তু এটি অ্যাবসেন্ট। আর হচ্ছে সিমফাইটাতে উদরের শেষ প্রান্তে অভিপোজিটর ছিদ্র বা গর্তকারী মতো দেখা যায়, কিন্তু টাইপের বোর করতে পারে, মানে ছিদ্র করতে পারে, কিন্তু ওই অ্যাপোক্রিটাতে কিন্তু একটু বিশেষ ধরনের অভিপোজিটর বিদ্ধকারী পিয়ার্সিং টাইপ এবং বিষধারী, বিষাক্ত। কেমন, তোমরা ওয়াস্পের কথা, হানিবির কথা চিন্তা করো, এরা কী করে, বিষাক্ত দ্রব্য কিন্তু আমাদের যাকে কামড়ায় তার শরীরে কিন্তু প্রবিষ্ট করে দেয়। এরপর আসো যে এদের যে সিমফাইটা গ্রুপে মেটানোটাম একটা বিশেষ ধরনের অংশ থেকে উত্থিত হয়ে, যেটার নাম হচ্ছে সেঞ্চুরি, কিন্তু এই অ্যাপোক্রিটাতে কিন্তু সেঞ্চুরিটা দেখা যায় না, অ্যাবসেন্ট। এদের লার্ভা, সিমফাইটার লার্ভা কেমন, ক্যাটারপিলার হচ্ছে 6 জোড়া প্রোলেগ থাকে, কিন্তু এই অ্যাপোক্রিটারের লার্ভাগুলি কিন্তু অ্যাপোডাস টাইপের, পা নাই, হ্যাঁ, পাবিহীন। আচ্ছা, এদের জীবনচক্রে সিমফাইটাতে জীবনচক্রে প্রিপিউপা পর্যায়ে অনুপস্থিত, কিন্তু অ্যাপোক্রিটাতে প্রিপিউপা একটা দশা দেখা যায়, পিউপার আগেই একটা অংশ দেখা যায় দশা, যেটাকে বলে আমরা প্রিপিউপা, যেটা সিমফাইটাতে কিন্তু দেখা যায় না। বেশ কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটার মধ্যে বিভক্ত করেছে। নেক্সট ক্লাসে আমরা যখন এদের অন্তর্ভুক্ত যে ফ্যামিলিগুলো পড়ব, তখন দেখব যে এই যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিব, এবং সেই সাথে তাদের জেনাসটা আমরা জানতে পারবো। কারণ এটা আমি খুব ডিটেলস করে পড়াতে চাচ্ছি ফ্যামিলিসগুলি এই কারণে যে এই হাইমেনপটেরা বর্গের আন্ডারে যে ইনসেক্টগুলি রয়েছে, আমি আগেই বলেছি যে এগুলি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এগুলি আমাদের সাথে সম্পর্কযুক্ত, এগুলি আমাদের অতি পরিচিত, যে কারণে এই ইনসেক্টগুলি সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। এবং একজন এন্টোমোলজিস্ট হিসাবে কিন্তু যদি ইনসেক্টগুলি আমরা না চিনি, অন্তত আমাদের আশেপাশে যে ইনসেক্টগুলিকে আমরা দেখি সেগুলি যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এন্টোমোলজি পড়াটাই কিন্তু মানে কি হবে, মানে অতটা সুন্দর হবে না, তাই না? তো আমরা নেক্সট ক্লাসে ফ্যামিলিগুলি নিয়ে ডিটেলস আলোচনা করব। নিশ্চয়ই ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।